নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 6টায় দেখুন বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লার মধ্যে সংঘর্ষ আবারও মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ এবং এর প্রতিক্রিয়া। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রতিদিনের মতো আরেকবার বলি যে এই প্রতিবেদনের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে কোথায় থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা অত্যন্ত খুশি হব, কারণ আমরা মনে করি এর ফলে নিউজ নির্ভীকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো এবং একে অপরকে চিনতে পারবো। ব্যাস এটুকুই বলার। এবার প্রতিবেদনে আসি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ আবারও মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। অক্টোবর 2023 সালে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল এবং লেবানন সীমান্ত সংঘর্ষের একটা ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা বাড়িয়েছে। জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে উল্লেখযোগ্য কামান এবং বিমান হামলা চালিয়েছে এবং চালাচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ হামলা পাল্টা হামলা সীমিত পরিসরে থাকবে বলে কিন্তু মনে হচ্ছে না। গাজায় অন্যায় যুদ্ধের কারণে ইসরায়েল সামরিক, কূটনৈতিক, আইনি এবং বৈশ্বিক জনমতের ফ্রন্টে হেরে গিয়েছে। হামাসকে ধ্বংস করার ইসরায়েলের কৌশল এবং তার সামরিক উদ্দেশ্য অর্জনের সম্ভাবনাও কম। কূটনৈতিক ফ্রন্টে পরিস্থিতি ইসরায়েলের অনুকূলে আছে বলেও মনে হচ্ছে না। আইনি ফ্রন্টে ইসরায়েলকে গাজায় একটা গণহত্যাকারী রাষ্ট্র হিসাবে দেখা হয় এবং যুদ্ধাপরাধের জন্য দেশটা দোষী সাব্যস্ত হতে চলেছে আন্তর্জাতিক আদালতে। এখন লেবাননকে টার্গেট করে ইসরায়েলের যুদ্ধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আরো বিপদ ডেকে আনতে পারে। তুর্কি বিশ্লেষক মুরাত ইয়েসিলতাস মনে করেন এবার কৌশলগত হিসাব নিকাশে ইসরায়েলকে আরো বেশি মূল্য দিতে হবে। ইসরায়েল হিজবুল্লাহ দ্বন্দ্ব বৃহত্তর আঞ্চলিক গতিশীলতা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের স্বার্থের সাথে গভীরভাবে জড়িত। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের মতো হবে না। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ কৌশল ছিল অবান্তর, অবাস্তব এবং তারা যা চেয়েছিল তা অর্জন করতে পারেনি। ইয়েসিলতাসের মতে হিজবুল্লাহর বিষয়টা কিন্তু ভিন্ন। আর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হিসাব করা যুদ্ধ কৌশলও কাজ করবে না। আঞ্চলিক ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ তেল আবিবের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে আরো বিরোধিতায় নামাবে। তাই হিজবুল্লাহ ইসরায়েলের জন্য একটা শক্তিশালী সামরিক অভিনেতা হবে এবং এবারের যুদ্ধ গাজার যুদ্ধের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হবে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের উত্তেজনা এখন প্রতিনিয়তই বাড়ছে। ইসরায়েল লেবাননে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মনে হচ্ছে। দেশটার প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট লেবাননকে প্রস্তর যুগে নিয়ে যাওয়ার হুমকিও উচ্চারণ করেছে। এই হুমকি মোকাবিলায় ইরানের পাশাপাশি এই অঞ্চলের দেশ সিরিয়া, তুরস্ক এবং ইরাক বেশ গুরুত্বপূর্ণ। ইরান সরাসরি হিজবুল্লাহকে সামরিক এবং অন্যবিধ সহায়তা দিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ ছাড়াও প্রতিরোধ অক্ষের 3টে কেন্দ্র তৈরি করা হয়েছে সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে। ন্যাটো সদস্য দেশ হিসাবে তুরস্ক হিজবুল্লাহর মতো মিলিশিয়া সংগঠনকে সরাসরি সহায়তা দিতে পারে না। এই কারণে আক্রান্ত হলে লেবাননের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তুরস্ক। লেবাননকে তুরস্ক এবং হিজবুল্লাহকে ইরান সহায়তা করলে ইসরায়েলের পক্ষে যুদ্ধ জয় অনেকখানি অসম্ভব। ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা যুক্তরাষ্ট্র এইসব দেশের ওপর সংঘাতে জড়িত না হতে চাপ দিয়ে যাচ্ছে। এই ধরনের চাপে মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো দেশ নিষ্ক্রিয় হয়ে পড়লেও তুরস্ক এবং ইরানের ভূমিকা নিয়ে কিন্তু ভয় রয়েছে ইসরায়েলের। গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের মধ্যে ন্যূনতম ঐক্য ভেঙে দেওয়ার জন্য পরস্পরের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইসরায়েল এবং তার মিত্ররা। সুদানে গৃহযুদ্ধ সৃষ্টির পর সেই সংঘাত তীব্র করার চেষ্টা চালানো হচ্ছে। একই সাথে সিরিয়ার শরণার্থীদের কেন্দ্র করে তুরস্কে উগ্র জাতীয়তাবাদী
অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ইসরায়েল চাইছে লেবাননে সামরিক হামলা শুরুর পর সিরিয়া হয়ে হিজবুল্লাহর কাছে ইরানের সহায়তা পাঠানোর রুটটা বাধাগ্রস্ত করতে। এজন্য ইরাক সরকারের ওপর যেমন চাপ তৈরি করা হচ্ছে, তেমনিভাবে পিকেকে এবং ওয়াইপিজিকে কাজে লাগিয়ে সিরীয় অঞ্চলে কৃত্রিম সংঘাত তৈরির পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলি সমর কৌশলবিদরা মনে করছেন শান্তি চুক্তির সাথে যুক্ত দেশগুলোকে ফিলিস্তিন এবং প্রতিরোধ কার্যক্রমের সাথে বিচ্ছিন্ন করার পাশাপাশি অন্য যেসব দেশ প্রতিরোধ শক্তিকে সহায়তা করতে পারে সেই সব দেশ এবং অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে হবে। সুদানে মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ জেনারেল বশির ক্ষমতায় থাকাকালে দেশটার মধ্যে যে স্থিতি ছিল সেটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার উৎখাতের পর আর থাকেনি। বশিরকে ক্ষমতাচ্যুত করার এই প্রচেষ্টায় ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া যায়। বশির উত্তর সামরিক সরকারকে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। পরে ওই সরকারের মধ্যে সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল বুরহান আর মিলিশিয়া প্রধান হেমেতদির মধ্যে গৃহযুদ্ধ বাদিয়ে সুদানকে একটা অকার্যকর রাষ্ট্র হওয়ার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই গৃহযুদ্ধের কারণে ফিলিস্তিনের নিকটবর্তী এই দেশ থেকে প্রতিরোধ আন্দোলনগুলো কোনো সহায়তা পাচ্ছে না। সুদানের বিবদমান দুই গোষ্ঠীর সাথে ইসরায়েল সমান্তরাল সম্পর্ক বজায় রেখে চলেছে। হেমেতদির সাথে সম্পর্ক বজায় রাখছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এই গ্রুপকে অস্ত্র এবং অন্যান্য সহায়তা যোগানোর ব্যবস্থা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে। অন্যদিকে সেনা সরকারের সাথে ইসরায়েল যোগাযোগ রক্ষা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। জেনারেল বুরহানের সাথে যোগসূত্র বজায় রাখছে মিশর এবং সৌদি আরব। সুদানের এই সংঘাতে ইসরায়েল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে দেশটার উপর এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। নীল নদের উজানে ইথিওপিয়া যে বাঁধ দিয়েছে সেটার জল ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান, ইসরায়েলি কোম্পানি। এই বাঁধ থেকে তৈরি বিদ্যুৎ এবং সেচ দিয়ে অর্থনৈতিক কৌশলগত সুবিধা পেতে চাইছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি এক সেনার বাহুতে উৎকীর্ণ করা ইসরায়েলের মানচিত্র নিয়ে গণমাধ্যমে সাম্প্রতিক ব্যাপক আলোচনা হয়েছে। এই মানচিত্রে মিশর, জর্ডন ছাড়াও সিরিয়া, লেবানন, ইরাক এবং তুরস্কের একটা অংশকে ইসরায়েলের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এটা ইসরায়েলের বৃহত্তর মানচিত্র বলেই মনে হয়, যেটা প্রতিষ্ঠার জন্য গত 8 দশক ধরে মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ চাপানো হয়েছে। সম্ভবত এই কারণেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, গাজার প্রতিরোধ যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের যুদ্ধ নয়, এটা তুরস্কেরও প্রতিরোধ যুদ্ধ। ইসরায়েলকে গাজায় থামানো না গেলে তারা মিশর, সিরিয়া পেরিয়ে তুরস্কের আনাতোলিয়া পর্যন্ত পৌঁছে যাবে। এই উপলব্ধি থেকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মিশরের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছেন। সিরিয়ার সাথেও তিনি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। এরদোগান বলেছেন, আমরা সিরিয়ার বাশার আল আসাদের সাথে কথা বলতে পারি। বাশার আল আসাদও বলেছেন, আমরা তুরস্কের সাথে কথা বলতে পারি। আর এই সম্পর্ক পুনর্গঠনের সময়টাতে উত্তেজনা তৈরি করা হয়েছে তুরস্কের কায়সারি এবং সিরিয়ার ইদলিবে। এটা স্পষ্ট ছিল যে কায়সারিতে ঘৃণ্য ঘটনার পর সামাজিক প্রতিক্রিয়া দেখা দেবে। কায়সারিতে যখন সিরিয়ানদের বাড়িঘর, দোকানপাট এবং যানবাহন পুড়িয়ে দেওয়া হয় এবং প্রতিক্রিয়া অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে, তখন এটা স্পষ্ট ছিল যে সিরিয়ার উত্তরে কিছু ঘটবে। এই প্রসঙ্গে তুর্কি সাংবাদিক ইব্রাহিম কারাগুল তার এক্স প্রোফাইলে লিখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, পিকেকে লবি এবং মোসাদ সংশ্লিষ্টরা কখনোই পদক্ষেপ নেওয়ার এই সুযোগগুলো মিস করেনি এবং এবারও মিস করবে না। কারাগুল আরও বলেছেন যে এটা স্পষ্ট যে ইসরায়েল গাজা লেবানন সংকট পিকেকের মাধ্যমে তুর্কি সীমান্তে স্থানান্তরিত করার উদ্দেশ্যে এই গুরুতর রাজনৈতিক এবং সামরিক প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আঙ্কারাকে ভিন্ন চিন্তার দিকে ঠেলে দিয়েছে এবং একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে তুরস্ক ইরাকের উত্তরে একটা গভীর এবং স্থায়ী অভিযান চালাচ্ছে। এজন্য তুরস্কের ভেতরে এবং বাইরে থেকে সন্ত্রাসী শক্তি নাশকতা করতে চায় এবং এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তুরস্কের পতাকা পোড়ানো, ট্রাক আক্রমণ, সীমান্তে তুর্কি পতাকা নামানো, সীমান্ত গেট বন্ধ করা এবং উত্তর সিরিয়ায় পিটিটি ভবনে অভিযান চালানো এইসব রহস্যজনক। ইসরায়েলের যুদ্ধের হুমকি সৃষ্টির পরিপ্রেক্ষিতে এটাকে চাপ হিসাবে ব্যবহার করে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে চায়।
তারা বারবার এজন্য লেবাননের সরকার এবং হিজবুল্লাহকে প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে। এরপরেও তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমাগত আন্তঃসীমান্ত আক্রমণের কারণে ইসরায়েল তার দেশের উত্তর অংশে সার্বভৌমত্ব হারিয়েছে। হিজবুল্লাহ এবং আইডিএফ এর মধ্যে বৃহত্তর যুদ্ধের দিকে পরিচালিত করার অবস্থা তৈরি হয়েছে। তবে প্যারাডক্সটা ছিল যে সত্যিই একটা বৃহত্তর যুদ্ধ শুরু হোক তা কেউই দেখতে চায় না। অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউটে একটা সাক্ষাৎকারে বলেছেন, লোকেরা তাদের বাড়িতে যেতে নিরাপদ বোধ করে না। নিরাপত্তার বিষয়ে কিছু না করলে মানুষ ফিরে আসার আস্থা পাবে না। উত্তর সীমান্ত সম্প্রদায়ের প্রায় 60,000 ইসরায়েলি বাড়ি ফিরতে পারছে না এবং এলাকাগুলো বেশিরভাগ নির্জন, একেবারে বিরান হয়ে গিয়েছে। ব্লিংকেন উল্লেখ করেছেন যে প্রধান অভিনেতাদের কেউই আসলে যুদ্ধ চায় না। ইসরায়েল যুদ্ধ চায় না, যদিও প্রয়োজনে তারা একটা যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত থাকতে পারে। আমি বিশ্বাস করি না যে হিজবুল্লাহ আসলে যুদ্ধ চায়। লেবানন অবশ্যই একটা যুদ্ধ চায় না, কারণ এটা এই ধরনের যুদ্ধের প্রধান শিকার হবে। আর আমি বিশ্বাস করি না যে ইরান আংশিকভাবে যুদ্ধ চায়, কারণ ইরান এটা নিশ্চিত করতে চায় যে হিজবুল্লাহ যেন ধ্বংস না হয়, এবং এটা যদি কখনো ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় তবে প্রয়োজন হলে ইরান একটা কার্ড হিসাবে হিজবুল্লাহকে ধরে রাখতে পারে। অ্যান্টনি ব্লিংকেনের মতে সর্বোত্তম বিকল্প হলো একটা কূটনৈতিক ব্যবস্থা, যার মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলের নিকটবর্তী সীমান্ত এলাকা থেকে ফিরে আসবে। আসলে ব্লিংকেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী গ্যান্টজের কথাই বলেছেন। এমকে বেনি গ্যান্টজ লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে কাজ করার এবং তাদেরকে ইসরায়েলের সীমান্ত থেকে দূরে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক সংঘাত আরো বাড়িয়ে তুলতে পারে এবং ইসরায়েল ও তার মিত্রদের ওপর আরো বেশি ব্যয় চাপাতে পারে। নানা কারণে এটা হতে পারে। প্রথমত, যদি সংঘাত একটা পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হয় তাহলে লেবানন ধ্বংসাত্মক পরিণতি এবং আরো অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার হতে পারে। ইরানের সম্পৃক্ততা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। একটা বৃহত্তর সংঘাত মধ্যপ্রাচ্য অঞ্চলকেও অস্থিতিশীল করে তুলবে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সুদূর প্রসারী পরিণতি বয়ে আনবে। সিরিয়া এবং ইরাকের মতো ভঙ্গুর দেশগুলো স্পিল ওভার প্রভাবের মুখোমুখি হতে পারে, যা আরো বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। ভূমধ্যসাগরের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে রয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সাইপ্রাস সরকারকে সতর্ক করেছেন এই বলে যে লেবাননকে লক্ষ্যবস্তু করার জন্য শত্রুদের জন্য তাদের বিমানবন্দর এবং ঘাঁটি খোলার অর্থই হলো তারা যুদ্ধের অংশ হয়ে গিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা কার্যকলাপের সমালোচনা করেছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হবে এবং ইইউ সংঘাতের অংশ হবে। দ্বিতীয়ত, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হিজবুল্লাহর সামরিক সক্ষমতার কারণে এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে। পূর্ব ভূমধ্যসাগরে শক্তির ভূরাজনীতির গতিশীলতা বিবেচনা করে হিজবুল্লাহর ওপর পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ নতুন উত্তেজনা বয়ে আনবে এবং নেতিবাচকভাবে শক্তি সরবরাহ, বিশেষ করে শক্তির বাজারকে প্রভাবিত করবে। মুরাত ইয়েসিলতাস মনে করেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আরেকটা মূল্য হলো আন্তর্জাতিক ব্যবস্থার নিয়ম ভিত্তিক কাঠামোর সম্পূর্ণ পতনের সম্ভাবনা। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে একটা নতুন যুদ্ধ নিশ্চিত করবে যে আন্তর্জাতিক শাসন ব্যবস্থা আর পুরোপুরি কাজ করছে না। এটা অন্যান্য আগ্রাসী রাষ্ট্রগুলোর জন্য একটা উদাহরণ স্থাপন করতে পারে এবং আরো ব্যাপক সংঘাতের পথ তৈরি করতে পারে। 2023 সালের অক্টোবর থেকে তুর্কি বারবার বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হলে এই অঞ্চলে একটা বৃহত্তর এবং আরো ব্যাপক যুদ্ধ অনিবার্য। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, বাংলাদেশের রাজনীতি সহ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে,
বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। অন্তত আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক, নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।